আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি ব্যাংক হেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলত 2022 সাল ভিত্তিক কম্বাইন্ড ব্যাংকের অফিসার ক্যাশ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য এসেছি। পাশাপাশি এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে 4টা অপশনের মধ্যে উত্তরের ছাড়াও যে বাকি 3টা অপশন আছে সেগুলো কেন হয়নি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সামনের যে কোনো ব্যাংক পরীক্ষার আজকের এই সেশনটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কেননা আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো থেকে দেখি তাহলে এখান থেকেই একটা প্রশ্নের একটা লেজ ধরে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। আজকের কম্বাইন্ড ব্যাংকের অফিসার ক্যাশের প্রথম যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য হাইট ফ্রম গ্রাউন্ড অফ ইজ ক্রিকেট স্টাম্প। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে প্রথম প্রশ্নটাই খুবই আমি বলবো ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হাইট বোঝানো হচ্ছে। আমরা সবাই মোটামুটি অ্যাজ এ বাংলাদেশি আমরা কিন্তু ক্রিকেট খেলাটাকে মোটামুটি বুঝি, তাই না? ক্রিকেট খেলা আমরা বুঝি এবং ক্রিকেট খেলি। কিন্তু এখানে একটা জিনিস মাথা রাখবেন যে ক্রিকেট খেলা বোঝা আর ক্রিকেটের যে সরঞ্জামগুলো আছে এগুলোকে আসলে ক্লারিফাই করা, এগুলো ঠিক কোনটার কত হাইট হতে পারে, কোনটার কত লেন্থ হতে পারে, কোনটার কত ওয়েট হতে পারে আমরা কিন্তু জানি না। সত্যিকার অর্থে এটা জানি না কিন্তু। সো এই জায়গায় দেখেন আপনাকে একটা পরিচিত প্রশ্ন দিয়ে অপরিচিত করে ফেলেছে। সেটা কিভাবে? হাইট চেয়েছে। আমরা হয়তো অনেক স্টাম্প বানাই, আমরা আমাদের ইচ্ছা মতো স্টাম্প বানিয়ে খেলি আমরা, কিন্তু এখানে একটা লিমিটেড হাইট আছে। এইটা কত, তাই না? সো এটা কিন্তু এখানে 4টা অপশনে 28 ইঞ্চি, 32 ইঞ্চি, 2 ফিট, 4 ফিট এরকম করে দিয়ে দিয়েছে। উত্তর হচ্ছে 28 ইঞ্চি। আজকের পর থেকে এটা মনে রাখবেন যে আপনারা যদি কোনো ক্রিকেট খেলেন তাহলে অবশ্যই যে স্টাম্প বানান যেটাই করেন না কেন সেটার অবশ্যই হাইটটাকে দেখবেন সেটা যেন 28 ইঞ্চি হয়। পাশাপাশি আর একটা জিনিস মনে রাখবেন, এই যে ক্রিকেটের যে স্পিচটা আছে, তাই না? ক্রিকেটের যে পিচটা বলা হয় থাকে যেখান থেকে মূলত খেলোয়াড়রা খেলে থাকেন, এই পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। কত গজ? 22 গজ। এটাও একটু মাথা রাখার চেষ্টা করবেন যে একটা পিচের দৈর্ঘ্য হয় 22 গজ। এটাই মূলত ক্রিকেটের গ্রাউন্ডটা, আমরা যে রানার যেটা বলা হয় থাকে, এই রানারটার দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। তাহলে 28 ইঞ্চি হচ্ছে এটার একটা স্টাম্পের দৈর্ঘ্য এবং 22 গজ হচ্ছে একটা গ্রাউন্ড যেটা আমরা বলে থাকি পিচ, এই পিচের দৈর্ঘ্য। সো এটা মাথা রাখবেন সবাই। এবার 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। হাউ মেনি কান্ট্রিজ আর মেম্বার্স অফ দ্য আসিয়ান। এই যে আসিয়ানভুক্ত দেশগুলোর মেম্বার কতটুকু এটা চেয়েছে। এখানে আসিয়ানভুক্ত দেশ বলতে আমরা যেটা বুঝি এখন পর্যন্ত আসিয়ানভুক্ত দেশ 10টা, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। ঠিক আছে? এই আসিয়ানের পুনরূপ যদি আমরা দেখি, আসিয়ানের পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যেখানে কতটা দেশ মেম্বার বলা আছে? 10, 15, 7, 9। যেহেতু আসিয়ানের আমরা যদি বলি আসিয়ানভুক্ত দেশ হচ্ছে 10টা, বাট দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে কিন্তু 11টা। সো আমরা আসিয়ানের দেশগুলোকে আমরা সবাই সচরাচর আগে থেকেই মনে রাখতে পারি। আগে থেকে আমরা জানি যে এমটিভিতে বিসিএস হবে না, তাই না? আমরা এটা জানি সবাই, তাই না? এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এটাতে দেখি আমরা ঠিক কি দ্বারা কি বোঝানো, যেমন এমতে হচ্ছে, প্রথমে যদি দেখি এমতে হচ্ছে মিয়ানমার। এমতে কি? মিয়ানমার। আসিয়ানভুক্ত দেশ মনে রাখবেন, আসিয়ানভুক্ত দেশগুলো নিয়ে আলোচনা করতেছি। এটা জাস্ট একটা টেকনিকের মাধ্যমে। টিতে হচ্ছে থাইল্যান্ড। টিতে কি? টিতে থাইল্যান্ড। ভিতে ভিয়েতনাম। ভিতে কি? ভিয়েতনাম। তাহলে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম। ফিল্ম এফতে হচ্ছে ফিলিপাইন। এফতে কোন? ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া। দেখেন এটা দিয়ে একটা দিয়ে পুরোপুরি মনে রাখা যায়, আমরা অনেকে জানি, তারপরেও যারা জানেন না তারা শিখে নেন। এলতে হচ্ছে লাওস এবং এমতে হচ্ছে মালয়েশিয়া। তাহলে কয়টা হলো? এখানে 3, এখানে 4, 7। আর এই যে বিসিএস হবে না, এই যে বিসিএস এর দেখেন বিতে হচ্ছে ব্রুনাই, সিতে কম্বোডিয়া এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর। এই মোট 10টা দেশ আসিয়ানভুক্ত দেশ। কটা? 10টা দেশ হচ্ছে আসিয়ানভুক্ত দেশ। এই দেশগুলোই মূলত আমরা দেখি যে এরা কিন্তু আমাদের যে সার্ক আছে, সার্কের চেয়ে অনেক ঢের বেশি তারা উন্নত এবং তাদের কার্যক্রম বলেন, তাদের সব কিছুই হচ্ছে আমাদের সার্কের চেয়ে অনেক বেশি উন্নত। সো আসিয়ানভুক্ত দেশ এই 10টা কি দিয়ে লিখবেন?
এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এটাই হচ্ছে এটা মূলত। এবার আমরা দেখব আর এরপরে প্রশ্নটা কি আছে, এখানে 15, 7, 9 এগুলো দরকার নেই, আমরা 10। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য বিগ অ্যাপল, অর্থাৎ বিগ আপেল বলতে কোন দেশ শহরকে বোঝানো হয়, অর্থাৎ বিগ আপেলের মতো, হ্যাঁ, বিগ আপেলের মতো বা বিগ আপেল বলতে যে শহরকে বোঝানো হয়, এটাকে প্রশ্ন চাওয়া হয়েছে যে বিগ আপেল বলতে কোন শহরকে বোঝানো হয়। এখানে 3-4টা শহর দেওয়া আছে, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওকলাহোমা, এরপর হচ্ছে সান ফ্রান্সিসকো। প্রত্যেকটা শহরে আলাদা আলাদা একটা করে বৈশিষ্ট্য আছে। এরপরও আমরা দেখব এখানে নিউ ইয়র্ক শহরকে কী বলা হয়, বিগ আপেল, মানে আপেলের মতো দেখতে, শহরের যে আয়তন বা শহরের যে ম্যাপটা আছে এটা অ্যাপেলের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয়। লস অ্যাঞ্জেলসকে বলা হয় মুভি ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, মুভি ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বলা হয়ে থাকে লস অ্যাঞ্জেলসকে, মুভি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, আর এমনিতে আর দুটো সিটি এরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই, তাহলে তাই আমরা এটাকে ওভাবে নেব না, শুধু এই দুটাকে পড়বো। নিউ ইয়র্ক শহরকে অ্যাপেলের মতো, বিগ অ্যাপেলের মতো দেখা যায়, এবং লস অ্যাঞ্জেলসকে মুভি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। সি ইন ক্যামেলস স্ট্যান্ড, সি ইন ক্যামেলস স্ট্যান্ড, এটা হচ্ছে ইকোনমিকের ভাষা। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যেটাকে বলা হয়ে থাকে, ক্যামেলস স্ট্যান্ড কোথাকে বলা হয়, সিতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসিকে মূলত বলা হয়। সো এটা একটা উত্তর, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি সেন্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে পুরাতন শহর যে কোনটি ছিল আগে, যেটা আমরা বলে থাকি, এখানে দেওয়া আছে ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, সোনারগাঁও, প্রত্যেকটা এখানে আমাদের পুরাতন শহর। বাট এখান থেকে একটা সবচেয়ে বেশি পুরাতন, সেটার নাম কি এটা চাইতে বলা হয়েছে, এটা হচ্ছে মহাস্থানগড়। কারণ আমরা সবাই জানি এই যে ওল্ডেস্ট সিটি প্লাস এটা রাজধানীও ছিল, কি ছিল, আমাদের বাংলাদেশের বা পুরাতন পুন্ড্রু জনপদের রাজধানী ছিল পুন্ড্রুনগর। এই পুন্ড্রুনগরও এখানে কোথায় ছিল, মহাস্থানগড়। মহাস্থানগড় মূলত কোথায় অবস্থিত, মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত। বগুড়া কোন নদীর তীরে বা মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, কয়েকদিন আগে প্রশ্ন আসছিল, এটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। পাশাপাশি পাহাড়পুর যদি আমরা বলি, পাহাড়পুর হচ্ছে সবচেয়ে যদি বলি যে বৃহত্তম বিহার, তাই না, বৃহত্তম বৌদ্ধ বিহার হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা মূলত পাল আমলে সৃষ্টি হয়। ময়নামতি বলা থাকে, ময়নামতিতে আছে কি, শালবন বিহার, তাই না, শালবন বিহার আছে ময়নামতি। এটা মূলত রাজা ভবদেব পাল, এই পাল বংশের আমলে এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এর জন্য ময়নামতি পাহাড়ও সেখানে বিদ্যমান। এবং সোনারগাঁও আমরা সবাই জানি, সোনারগাঁও হচ্ছে লোকশিল্প জাদুঘরের জন্য বিখ্যাত। পাশাপাশি সোনারগাঁও কেন বিখ্যাত, পানাম নগরীর জন্য বিখ্যাত। কোন নগরী, পানাম নগরী। এখানে প্রাচীন ঐতিহ্যের সবচেয়ে পুরাতন নগরী পানাম নগরী অবস্থিত, বা আপনারা গেলে দেখতে পারবেন। সুতরাং 4টা অপশনের 4টাই কিন্তু আমরা দেখলাম, তবে সবচেয়ে পুরাতন হচ্ছে মহাস্থানগড়। কোনটা, মহাস্থানগড় সবচেয়ে পুরাতন বলা হয়ে থাকে সিটি সেন্টার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। আমরা সবাই জানি সেন্ট্রাল ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংকে বোঝানো হয়, তাই না, যেহেতু বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক বলতে বোঝানো হয় বাংলাদেশ ব্যাংকে, সুতরাং বাংলাদেশ ব্যাংক কোন কাজটা করে না বা কোন কাজ করে না, এটা আমরা সচরাচর দেখি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আনুষঙ্গিক অনেক কাজই করে না, তাই না, বাংলাদেশ ব্যাংক আনুষঙ্গিক এখানের অনেক কাজই করে না। তারপরও জানতে চাওয়া হয়েছে যে কোন ব্যাংকে কি বলা হয়ে থাকে, মানে সেন্ট্রাল ব্যাংকের কাজ নয় কোনটি। সো এখানে দেখা যায় ক্রেডিট কন্ট্রোল সেন্ট্রাল ব্যাংক, ক্লিয়ারিং সেন্ট্রাল ব্যাংক, সুপারভিশন সেন্ট্রাল ব্যাংক, ক্যাপিটাল ফরমেশন। এই ক্যাপিটাল ফরমেশনটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাজ নয়, মানে মানি নিয়ে কাজ করার সেন্ট্রাল ব্যাংক কাজ করে না, আর সকল কিছু নিয়েই সেন্ট্রাল ব্যাংক কাজ করে থাকে, ক্যাপিটাল নিয়ে কাজ করে না সেন্ট্রাল ব্যাংক। তাহলে উত্তর কি হবে, ক্যাপিটাল ফরমেশন নিয়ে সেন্ট্রাল ব্যাংক কাজ করে না। হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ ইন স্কোয়ার কিলোমিটার্স, বলা হচ্ছে যে বর্গ কিলোমিটার্স, হ্যাঁ বর্গ কিলোমিটার্সে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার্স। আমরা বর্গ মাইল দেখলে 56,000 বর্গমাইল দেখব, আর বর্গ কিলোমিটার্সের জায়গায় অফকোর্স কি হবে,
বর্গ কিলোমিটার জায়গায় 1,47,570। তবে অনেক বইয়ে কিন্তু এটা দেওয়া আছে 1,47,611। ঠিক আছে, 611 কথা বলা আছে অনেক বইয়ে, কারণ আমরা যখন নেক্সট কিছু অংশ আমরা পেয়েছিলাম তখন এটা বলা হচ্ছে। এই জন্য আমরা সচরাচর যদি দেখি যে এখানে এখন পর্যন্ত প্রচলিত নিয়মে আমাদের 1,47,570 বর্গ কিলোমিটারে আমরা কি করব, উত্তর করব। আর এমনিতে যদি বর্গ মাইল চাইলে সেটা আপনারা কি করবেন, 56,000 বর্গ মাইল দিবেন যদি বর্গ মাইল চাই পরীক্ষায়। পাশাপাশি আমরা যদি এটাও দেখি, আমাদের মোট সীমানা দৈর্ঘ্য প্রায় সময় আসে, এটা একটু দেখবেন। মোট সীমানা দৈর্ঘ্য কত, 5,138 কিলোমিটার। কত, 5,138 কিলোমিটার হচ্ছে আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য, সীমানার যে দৈর্ঘ্য আছে সীমান্ত দৈর্ঘ্য। এরপর আমরা আসব তারপরের অপশনে, দেখি কি আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিভিশন ইন বাংলাদেশ ইন টার্মস অফ এরিয়া? অর্থাৎ আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ডিভিশন কোনটি? কোনটা? আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটা? আমরা আয়তন এবং যদি জনসংখ্যা দেখি, জনসংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ, তাই না? তাহলে আয়তনে ছোট, আয়তনে বড় বিভাগ হচ্ছে কোনটা? চট্টগ্রাম। তাহলে উত্তর কি হবে? চট্টগ্রাম। কিন্তু আয়তনের ছোট বিভাগ হচ্ছে কোনটা? ঢাকা। আয়তনের ছোট বিভাগ ঢাকা। সো এটা মাথা রাখবেন। এবং আয়তনে আবার জনসংখ্যায় বড় বিভাগ কিন্তু ঢাকা, এটা মাথা রাখবেন। জনসংখ্যায় বড় বিভাগ ঢাকা, কিন্তু আয়তনে ছোট বিভাগ ঢাকা। তাহলে ছোট আয়তনে কিন্তু জনসংখ্যা হচ্ছে বড়, আর চট্টগ্রাম বিভাগ আয়তনে বড় বিভাগ। হাউ মেনি শিডিউল ব্যাংক আর দেয়ার ইন বাংলাদেশ? বাংলাদেশের তফসিলি ব্যাংক মোটামুটি কয়টার কথা বলা আছে? তফসিলি ব্যাংক আমরা সবাই জানি যে একটা ব্যাংক রিসেন্ট যুক্ত হয়ে গেছে বাংলাদেশের তফসিলি ব্যাংকে। এই নিয়ে বাংলাদেশে এখন তফসিলি ব্যাংকের সংখ্যা 62টা। কতটা? পূর্বে 61টা ছিল, এখন এটা 62টা হয়ে গেছে। তার মধ্যে আমরা যদি দেখি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তাই না? রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে এখন 6টি, এটা পরীক্ষা আসে। এরপর যদি আমরা দেখি তো বিশেষায়িত ব্যাংক, তাই না? বিশেষায়িত ব্যাংক কতটা? বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা, তাহলে 9টা চলে গেল। এরপর যদি বলি বেসরকারি ব্যাংক প্রায় 47টা, 47। তাহলে বেসরকারি ব্যাংক 47, অনেকে বলে 43, 47 দুটোই আছে। তবে অথেন্টিক হিসেবে যদি আমরা দেখি যে 47-এর সাথে আর বাকি যেটা থাকবে, বেসরকারি ব্যাংক হচ্ছে 44টি, আর বাকিগুলো হচ্ছে আপনাদের বিদেশি ব্যাংক। তাহলে 3 আর 6 9, 9 আর 44 হচ্ছে 53, বাকি যে 9টা আছে এই 9টা হচ্ছে বিদেশি ব্যাংক। এটা বিদেশি ব্যাংক নিয়ে মূলত কাজ করে থাকে। তাহলে সর্বশেষ যে ব্যাংক তফসিলি ব্যাংক সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে নগদ। কোনটা? নগদ। আমরা যেটা দেখি এই নগদ হচ্ছে সর্বশেষ তফসিলি ব্যাংক। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর কোনো যেভাবে আসুক না কেন এর বাইরে আসার সম্ভাবনা আপনাদের পরীক্ষায় কখনোই নেই।